সাফাইকর্মী স্বামীর সামনে নত হল ডিভোর্সি আইপিএস স্ত্রী। কারণ জেনে সবাই অবাক হয়ে গেল। বন্ধুরা, সকাল প্রায় ৮টার সময় ছিল। আইপিএস অফিসার প্রিয়া শর্মা নিজের আধিকারিক সরকারি জিপে আরাম করে বসেছিল। সে কোনো এক খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি মিটিংয়ের জন্য বেরিয়েছিল। জিপ শহরের রাস্তায় স্থির এবং ভারসাম্যপূর্ণ গতিতে এগিয়ে চলছিল, যেন কোনো সাধারণ দিন। রাস্তায় তখন খুব বেশি লোক ছিল না। কোথাও কোথাও বাচ্চাদের স্কুলের দিকে দৌড়াতে দেখা যাচ্ছিল। কিছু জায়গায় দোকানপাট ধীরে ধীরে খুলছিল এবং অনেক মোড়ে সকালের নিয়মিত সাফাইয়ের কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছিল। প্রিয়া সাধারণত সকালের সময় রাস্তার দিকে বেশি মনোযোগ দিত না। আইপিএস অফিসার হওয়ার কারণে তার জীবন সব সময় কঠিন সিদ্ধান্ত, মোটা মোটা ফাইল আর জটিল পুলিশি মামলায় ভর্তি থাকত। তার মনোযোগ সবসময় ডিউটি আর দায়িত্বের ওপর নিবদ্ধ থাকত। কিন্তু সেই বিশেষ সকালে কিছু খুব আলাদা এবং অস্বাভাবিক অনুভব হচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছিল। জিপ একটি বড় এবং ব্যস্ত মোড়ে পৌঁছে একটু ধীর হয়ে গেল। ট্রাফিক বেশি ছিল না, কিন্তু সামনে হালকা জ্যাম লেগে গিয়েছিল। ড্রাইভার সাবধানে ব্রেক চাপল এবং প্রিয়ার নজর হঠাৎ জানলার বাইরে চলে গেল। যেন কোনো পুরনো এবং অদেখা ডাক হঠাৎ তার পুরো মনোযোগ নিজের দিকে টেনে নিল। রাস্তার ধারে অনেক সাফাই কর্মী মনোযোগ দিয়ে ঝাড়ু দিচ্ছিল। তাদের মধ্যে একজন লোক বাকিদের থেকে একটু আলাদা মনে হচ্ছিল। সে একেবারে সাধারণ সাফাই কর্মীর মতো শান্তভাবে নিজের কাজ করছিল। দাঁড়িয়ে ঝাড়ুটিকে আগে পিছে চালিয়ে ধুলো এক কোণে জড়ো করছিল। কিন্তু তার চলায় এক অদ্ভুত ক্লান্তি। ঝাড়ু দেওয়ার ধরন এতটাই পরিচিত যে প্রিয়াকে হঠাৎ এক গভীর অস্থিরতা ঘিরে ধরল। সে আরও ভালো করে দেখল এবং তারপর হঠাৎ প্রিয়ার শ্বাস এক মুহূর্তের জন্য পুরোপুরি থেমে গেল। মুখটা একেবারে সেই একই ছিল, কোনো পরিবর্তন নেই। তার ভেতরে পুরনো স্মৃতির আওয়াজ জোরে জোরে প্রতিধ্বনিত হতে লাগল। সেই চাপা পড়ে থাকা ঘুমন্ত স্মৃতিগুলো আজ হঠাৎ তীব্র বিদ্যুতের মতো চমকে উঠল। সেই লোকটা অর্জুন সিনহা ছিল, সেই অর্জুন যাকে সে একসময় নিজের স্বামী বলে ডাকত, জীবন সঙ্গী বলে মানত। সেই অর্জুন যার থেকে ডিভোর্স নিয়ে সে নিজের কেরিয়ারের নতুন এবং উচ্চাকাঙ্ক্ষী পথ বেছে নিয়েছিল। সেই অর্জুন যার পুরো অতীত এখনও পর্যন্ত কোনো বন্ধ এবং ভুলে যাওয়া ঘরের মতো সিল করা ছিল। কিন্তু এই সকালে লখনউয়ের ব্যস্ত রাস্তা সেই পুরনো ঘরটা হঠাৎ খুলে দিল। অর্জুন শান্ত এবং ধৈর্য সহকারে ঝাড়ু দিচ্ছিল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অভিযোগের ভাব নেই, কোনো আওয়াজ তুলছিল না, শুধু ধুলো বাতাসে উড়ছিল। ঝাড়ু ক্রমাগত চলছিল এবং তার মুখ পুরোপুরি ভাবলেশীন, যেন জীবন তার থেকে সব আশা আর স্বপ্ন কেড়ে নিয়েছে। প্রিয়ার বুক হঠাৎ খুব ভারী হয়ে গেল। তার মনে হল যেন বুকে কেই ভারী পাথর রেখে দিয়েছে। শ্বাস নেওয়া কঠিন হচ্ছিল। সে অর্জুনকে জোরে ডাকতে চাইছিল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। সে ড্রাইভারকে ধীর এবং কাঁপানো গলায় বলল, তুমি 2 মিনিট গাড়ি থামাও, আমি আসছি। ড্রাইভার কিছুই বুঝতে পারল না যে হঠাৎ কি হয়ে গেল, কিন্তু আইপিএস ম্যাডামের স্বরে যে গভীর অস্থিরতা আর যন্ত্রণা ছিল তা সে নিজের জীবনে আগে কখনো শোনেনি। প্রিয়া ধীরে ধীরে জিপের দরজা খুলে বাইরে নামল। তার পদক্ষেপ খুব ভারী মনে হচ্ছিল, বুক জোরে জোরে কাঁপছিল এবং চোখ পুরোপুরি অর্জুনের ওপর স্থির ছিল। অর্জুন ঝাড়ু এক মুহূর্তের জন্য থামাল এবং মুখটা একটু উপরে তুলে প্রিয়ার দিকে তাকাল। দুজনের মধ্যে এক দীর্ঘ এবং গভীর স্তব্ধতা নেমে এলো, এতটাই ভারী এবং গভীর স্তব্ধতা যে চারপাশের সব আওয়াজ যেন গায়েব হয়ে গেল। অর্জুনের চোখে কোনো প্রশ্ন ছিল না, কোনো রাগ ছিল না, না কোনো খোঁচা বা অভিযোগ। সে অবাক পর্যন্ত হল না। সে শুধু হালকা মাথা নোয়াল, যেন কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে সম্মান দিচ্ছে। সেই মহিলাকে নয় যার সাথে সে 7 বছর বৈবাহিক জীবন কাটিয়েছিল। প্রিয়া পুরোপুরি ভেঙে পড়ল। ভেতর থেকে খুব গভীরভাবে নিঃশব্দে সে উপলব্ধি করল যে তাদের মাঝে সম্পর্ক, যা একসময় রাগের আগুনে জ্বলে শেষ হয়ে গিয়েছিল, তার ছাই আজও তার হৃদয়ের কোণে রয়ে গিয়েছিল এবং সেই ছাই আজ হঠাৎ ধোঁয়ার মতো উঠে তার শ্বাস ভরে তুলল। অর্জুন আবার ঝাড়ু তুলে কাজ শুরু করে দিল, যেন তার দুনিয়ায় এখন প্রিয়ার উপস্থিতির কোনো মানে নেই, যেন সে নিজের জীবনের কঠিন লড়াইয়ে একাই ফিরে গিয়েছে, কোনো অভিযোগ ছাড়া, কোনো আশা ছাড়া। প্রিয়া এক পায়ে এগিয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু আবার থেমে গেল। কি বলবে, কিভাবে বলবে, কোন অধিকারে বলবে? সে একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে থাকা এই লোকটা একসময় তার স্বামী ছিল, তার সবথেকে কাছের মানুষ। আর এই তেতো সত্য তার মনকে ভেতর থেকে খুব বাজেভাবে নাড়িয়ে দিচ্ছিল।
জিপের পেছনে দাঁড়িয়ে থাকা সিপাহী ধীরে ধীরে আওয়াজ দিল, ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে। প্রিয়া শুনল, কিন্তু কোনো জবাব দিল না। তার চোখ তখনও অর্জুনের ওপর আটকে ছিল, এমন দৃষ্টি যেন কোনো মানুষ নিজের পুরো অতীতকে জীবন্ত রূপে সামনে দেখছে। শরীর বর্তমানে আছে, কিন্তু আত্মা পুরনো সময় হারিয়ে গিয়েছে। ড্রাইভার আর সিপাহী একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগল। তারা বুঝতে পারছিল না যে ম্যাডাম হঠাৎ এইভাবে কেন থেমে গিয়েছে। কিন্তু প্রিয়ার জন্য সেই মুহূর্তে চাকরি, দায়িত্ব, উর্দির সম্মান সবকিছু হঠাৎ খুব পিছনে চলে গিয়েছিল। সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটা শুধু একজন সাধারণ সাফাইকর্মী ছিল না, সে তার ফেলে আসা পুরো জীবন ছিল। একটি ভাঙা সম্পর্কের মৌন আর গভীর প্রশ্ন ছিল, এমন এক সত্য যা সে বছরের পর বছর ধরে মেনে নিতে অস্বীকার করেছিল। অর্জুন আবার ঝাড়ু দিতে শুরু করল, যেন সে বার্তা দিতে চায় যে এখন তার জীবনে কোনো পুরনো পরিচয়ের প্রয়োজন নেই। যে আশাগুলো সে একসময় নিজের জীবনের দেওয়ালে সাজিয়েছিল, সেগুলো অনেক আগেই ভেঙে ধুলোয় মিশে গিয়েছে। প্রিয়া সেখানেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল, নড়াচড়া না করে, পলক না ফেলে, যেন তার পা মাটির গভীরে গেঁথে গিয়েছে। সে নিজের ভেতরে ওঠা শত শত প্রশ্ন আর আবেগকে দমন করার চেষ্টা করছিল। কি বলবো, কিভাবে বলবো, কেন বলবো? কিন্তু প্রতিটা প্রশ্ন অসম্পূর্ণ থেকে যাচ্ছিল, প্রতিটা বাক্য গলার ভেতরেই ভেঙে যাচ্ছিল। এরই মধ্যে রাস্তায় ভিড় ধীরে ধীরে বাড়তে লাগল। লোক যাতায়াত শুরু করল, ট্রাফিক সিগন্যাল বদলে গেল, কেউ জোরে হর্ন বাজাল। কিন্তু প্রিয়ার জন্য সময় যেন সেখানেই থমকে গিয়েছিল, যেখানে অর্জুন নিজের ঝাড়ু বাতাসে ঘুরিয়ে রাস্তাকে চকচকে বানাচ্ছিল। একজন সিপাহী আবার এগিয়ে এসে বলল, ম্যাডাম, আমাদের এখন বেরোনো উচিত, মিটিং। সে মিটিং শব্দটা পুরো বলতেও পারল না যে প্রিয়া হাত তুলে তাকে তখনই চুপ করিয়ে দিল। তার আঙুলগুলো পরিষ্কারভাবে কাঁপছিল। সিপাহী সাথে সাথে পেছনে সরে গেল। প্রিয়া খুব লম্বা একটা শ্বাস নিল, যেন নিজেকে কোনোভাবে সামলানোর প্রাণপণ চেষ্টা করছে। সে চাইছিল অর্জুন আরও একবার তার দিকে তাকাক, একবার তাকে চিনে নিক, একবার কিছু বলুক বা অনুভব করাক। কিন্তু হয়তো অর্জুনের হৃদয়ে সেই জায়গা এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ পর প্রিয়া ধীর এবং ভারী কদমে জিপের দিকে ফিরে এল। ড্রাইভার ইঞ্জিন চালু করল, কিন্তু প্রিয়ার নজর তখনও পেছনের দিকে ছিল, যেখানে অর্জুন সেই পুরনো ক্লান্তি, সেই গভীর নীরবতা এবং সেই সাধারণ দিনচর্যার সাথে ঝাড়ু দিচ্ছিল, যেন এই দুনিয়ায় তার কোনো পুরনো অতীত কখনো অস্তিত্বেই ছিল না। জিপ এগিয়ে গেল, কিন্তু প্রিয়ার মন আর প্রাণ সেখানেই আটকে ছিল। সে জানলার বাইরে তাকিয়ে রইল, কিন্তু তার চোখে লখনৌ শহর ছিল না, শুধু একটা মানুষের মুখ বারবার ভাসছিল, মাটি আর ধুলোয় ঢাকা, তাও এক অদ্ভুত মর্যাদা আর সম্মানে জ্বলজ্বল করছিল। কিছু দূরত্ব যাওয়ার পর ড্রাইভার খুব ধীর এবং সংকোচ ভরা স্বরে জিজ্ঞেস করল, ম্যাডাম, সব ঠিক আছে তো? প্রিয়া কোনো জবাব দিল না, সে শুধু চোখ বন্ধ করে নিল। তার ভেতরে এক ভয়ঙ্কর তুফান উঠে গিয়েছিল, প্রশ্ন আর অনুতাপের এক তীব্র ঘূর্ণিঝড়, যা হয়তো অনেক বছর ধরে চাপা ছিল, আর আজ প্রথমবার পুরো শক্তি দিয়ে ফেটে পড়েছিল। সে পুরনো স্মৃতিতে হারিয়ে গেল। অর্জুনের খুব শান্ত এবং সংযত স্বভাব, তার সাধারণ এবং সহজ জীবন, তার ছোট ছোট খুশিতে পাওয়া তৃপ্তি, আর সেই নিরন্তর সংগ্রাম যা হয়তো প্রিয়া কখনো ঠিকমতো বোঝেনি। তাদের ডিভোর্স, আদালতে সেই শেষ এবং যন্ত্রণাদায়ক শুনানি, অর্জুনের দীর্ঘ নীরবতা, আর তার নিজের কঠোর এবং শেষ সিদ্ধান্ত, সবকিছু একসাথে চোখের সামনে জীবন্ত হয়ে ঘুরতে লাগল। জিপ এখন লখনৌয়ের মূল এবং ব্যস্ত রাস্তায় পৌঁছে গিয়েছিল। লোক যার যার কাজে ব্যস্ত ছিল, দোকানপাট পুরোপুরি খুলে গিয়েছিল, দৈনন্দিন জীবনে বিশেষ কোনো পরিবর্তন ছিল না। কিন্তু প্রিয়ার অভ্যন্তরীণ জগৎ পুরোপুরি বদলে গিয়েছিল, ওলটপালট হয়ে গিয়েছিল। হঠাৎ সে স্পষ্ট আওয়াজে বলল, ড্রাইভার, গাড়ি এখনই ঘোরাও। ড্রাইভার অবাক হয়ে বলল, ম্যাডাম, ফেরত? কিন্তু হ্যাঁ, ঠিক সেই জায়গায় যেখানে আমরা এইমাত্র দাঁড়িয়েছিলাম। ড্রাইভার তৎক্ষণাৎ ইউ-টার্ন নিল। পেছনে বসা সিপাহী ঘুরে তাকে অবাক হয়ে দেখছিল। সে একেবারেই বুঝতে পারছিল না যে ম্যাডাম এমন অদ্ভুত আচরণ কেন করছে। প্রিয়ার শ্বাস খুব দ্রুত চলছিল, বুক জোরে জোরে কাঁপছিল। সে নিজেও জানত না যে ফিরে গিয়ে কি বলবে বা কি করবে, কিন্তু কিছু একটা গভীর ছিল, কোনো না বলা পীড়া আর হাহাকার, কোনো অসম্পূর্ণ আর না নেভা প্রশ্ন, কোনো ভাঙা সম্পর্কের বাকি থাকা অধ্যায়,
যা তাকে বাধ্য হয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। জিপ আবার ঠিক সেই জায়গায় পৌঁছে গেল। প্রিয়া ব্যাকুল হয়ে সেই জায়গাটা খুঁজতে লাগল যেখানে অর্জুন দাঁড়িয়েছিল। কিন্তু অর্জুন সেখানে কোথাও ছিল না। শুধু ঝাড়ু রাখার জায়গায় একটু ধুলো বাতাসে উড়ছিল, আর ফুটপাথে টাটকা পরিষ্কার করা দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। যেন সে কখনো সেখানে ছিলই না, যেন সে এক মুহূর্তের ছায়ার মতো এসেছিল এবং সেই গভীর নীরবতায় কোথাও হারিয়ে গেল। প্রিয়ার বুক কিছু মুহূর্তের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। সে এদিক ওদিক চারদিকে তাকাল। বাড়তে থাকা ভিড়, দোকানপাট, ব্যস্ত রাস্তা, কিন্তু অর্জুনের কোনো হদিশ নেই। তার ঠোঁট থেকে ধীর, ভাঙা এবং যন্ত্রণার স্বরে বেরোল, অর্জুন? কিন্তু জবাবে শুধু ঠান্ডা হাওয়া তার শব্দগুলোকে উড়িয়ে নিয়ে গেল। প্রিয়া দীর্ঘক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, নিজের শক্ত উর্দির সম্মানের মাঝে, নিজের অতীতের সব থেকে নরম আর গভীর ক্ষতকে অনুভব করছিল। কিছু মুহূর্ত পর্যন্ত সে শুধু সেই বাতাসকে দেখছিল, যা ঠিক সেই দিকেই বইছিল যেদিকে অর্জুন গিয়েছে হয়তো। কিন্তু বাতাস কখনো কোনো চিহ্ন ছেড়ে যায় না, আর অর্জুনের বর্তমান জীবনও এখন তেমনই হয়ে গিয়েছিল, যেখানে কোনো ঠিকানা, কোনো পরিচয় বা কোনো অপেক্ষা বাকি ছিল না। সিপাহী খুব বিনয়ের সাথে বলল, ম্যাডাম, এখন চলি। কিন্তু প্রিয়ার মনে হল যেন তার কথাগুলো অনেক দূর থেকে আসছে, যেন সে কোনো পুরোপুরি আলাদা দুনিয়ায় দাঁড়িয়ে আছে, যেখানে মানুষের আওয়াজ, গাড়ির শব্দ, দোকানের ব্যস্ততা সব কিছু অস্পষ্ট হয়ে গিয়েছে। প্রিয়া নিজেকে কোনোভাবে সামলানোর চেষ্টা করল। সে খুব লম্বা শ্বাস নিল, কিন্তু সেই শ্বাস ভেতরে গিয়ে ভাঙা শিখার মতো কেঁপে উঠল। সে জিপের দিকে পা বাড়াল, কিন্তু তার প্রাণ তখনও ঠিক ওখানেই আটকে ছিল, যেখানে অর্জুন মনোযোগ দিয়ে ঝাড়ু দিচ্ছিল। জিপে ওঠার সময় তার হাত পরিষ্কারভাবে কাঁপছিল। ড্রাইভার ধীর গতিতে গাড়ি আগে বাড়াল, কিন্তু প্রিয়ার নজর এখন বাইরের দুনিয়ায় ছিল না। সে খুব গভীরে নিজের ভেতরে ডুবেছিল। এখন পর্যন্ত সে শুধু দেখছিল, এখন গভীরভাবে অনুভব করতে শুরু করছিল। সে নিজের আঙুলগুলোকে শক্ত করে জাপটে ধরল। অতীতের প্রতিটা স্তর ধীরে ধীরে খুলতে লাগল। অর্জুনের শান্ত আর গম্ভীর মুখ, তার সহজ আর হাসি ভরা হাসি, সেই ছোট ঘরের কোণ যেখানে সে ঘণ্টার পর ঘণ্টা চুপচাপ বই পড়ত, সেই পুরনো স্টিলের গ্লাস যাতে সে প্রতিদিন সকালে গরম চা খেত, আর তাদের অগুন্তি তর্কাতর্কি, তার বড় বড় উচ্চাকাঙ্ক্ষা, তাদের আলাদা আলাদা স্বপ্ন, তাদের কঠোর সিদ্ধান্ত, আর তারপর সেই সবথেকে শেষ এবং যন্ত্রণাদায়ক দিন যখন সে পেছনে না ফিরে অর্জুনকে চিরকালের জন্য ছেড়ে চলে গিয়েছিল। তার মনে হল যে সবকিছু এই মুহূর্তে তার সামনে জীবন্ত দাঁড়িয়ে আছে, তার নিজের ভুলগুলো, তার অহংকার আর ঘমণ্ড, তার একতরফা সিদ্ধান্ত আর তার ভয়ঙ্কর পরিণতি। গাড়ি এখন লখনৌয়ের সবথেকে ভিড় এলাকাতে ছিল, কিন্তু প্রিয়ার চোখ শুধু এক শূন্যতাকে দেখছিল। ড্রাইভার শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, ম্যাম, সদর দপ্তরে যাব নাকি অন্য কোথাও যেতে হবে? প্রিয়া খুব ধীর এবং ক্লান্ত স্বরে বলল, থানায় চলো। তার আওয়াজে কমান্ডের সেই পুরনো শক্তি ছিল না, বরং একজন ক্লান্ত মানুষের গভীর কম্পন ছিল। থানায় পৌঁছে সব কর্মকর্তারা তাকে সম্মানের সাথে সালাম করল। মোটা মোটা ফাইল সামনে আনা হলো। আজকের মিটিংয়ের পুরো এজেন্ডা বিস্তারিতভাবে বলা হলো। কিন্তু প্রিয়া উপলব্ধি করল যে তার চোখ ফাইলের উপর টিকতে পারছে না। তার মন কোনো আদেশ বা আলোচনায় সামিল হচ্ছে না। সবকিছু ঝাপসা আর অস্পষ্ট মনে হচ্ছিল। প্রতিটা দৃশ্যের পেছনে একটা ছবি বারবার ভেসে উঠছিল। অর্জুন ঝাড়ু দিচ্ছে, ক্লান্ত আর মৌন। একজন সিনিয়র ইন্সপেক্টর বলল, ম্যাম, এই গুরুত্বপূর্ণ নথিতে সাইন। প্রিয়া মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, কিছু সময়ের জন্য আপনারা মিটিং শুরু করে দিন, আমি একটু পরে আসছি। সে উঠে নিজের কেবিনে গেল, দরজা বন্ধ করল আর একা চেয়ারে ধপ করে বসে পড়ল। ঘরের চারদিকে সন্নাটা ছিল, কিন্তু তার ভেতরে এক ভয়ঙ্কর তুফান চলছিল। সে উপলব্ধি করল যে সে নিজের জীবনের সবথেকে নির্ণায়ক আর গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। অর্জুন তার আইনি দায়িত্ব তো ছিল না, কিন্তু সে কি তার সবথেকে বড় ভুলের ফলাফল নয়? সে মোবাইল তুলল। অর্জুনের নম্বর সে অনেক আগে ডিলিট করে দিয়েছিল। তার মুখে একটা দুঃখ ভরা, ক্লান্ত আর ভাঙা হাসি এলো। যদি নম্বরই না বেঁচে থাকে, তবে জীবনে সেই মানুষটা কোথায় বাঁচবে? সে নিজেকে ধীরে ধীরে জিজ্ঞেস করল। তারপর সে থানার রেকর্ড বিভাগকে সাথে সাথে ডাকাল এবং শুধু এতটুকু বলল, আজ সকালে লখনৌয়ের এই জোনে যে সাফাই কর্মীদের ইউনিট লেগেছিল, তাদের পুরো নামের তালিকা এক্ষুনি চাই। কর্মী অবাক হয়ে বলল, ম্যাম, সাফাই কর্মীদের তালিকা এত তাড়াতাড়ি?
প্রিয়া চোখ তুলে তাকাল। তার চোখে আদেশের থেকে বেশি গভীর যন্ত্রণা ফুটে উঠছিল। হ্যাঁ, এই মুহূর্তেই। প্রায় 15 মিনিট পর এক মোটা ফাইল তার সামনে রাখা হলো, কিন্তু অর্জুনের নাম তাতে কোথাও ছিল না। সে দ্বিতীয় তালিকা আনালো, তারপর তৃতীয়, তারপর চতুর্থ আর পঞ্চম। প্রতিটা তালিকা খুলতে লাগল, পাতা উল্টে গেল, কিন্তু অর্জুনকে কোথাও দেখা গেল না। যেন সকালের সেই পুরো দৃশ্য বাস্তবতা নয়, শুধু একটা তেতো স্বপ্ন ছিল। এক মুহূর্তের ঝলক যা তার চোখের সামনে এসে জীবন আবার কেড়ে নিয়েছে। প্রিয়ার শ্বাস আরও দ্রুত হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সে ফাইলগুলো বারবার উল্টাল, তার হাতের পাতাগুলো কাঁপছিল। তারপর হঠাৎ একটা তালিকার সবথেকে নিচের কোণে একটা নাম দেখা গেল, অর্জুন সিনহা, অস্থায়ী সাফাই কর্মী, ডেলি ওয়েজ লেবার। প্রিয়ার বুক জোরে ধরফর করতে লাগল। সে সাথে সাথে জিজ্ঞেস করল, এর ঠিকানা কোথায় লেখা আছে? কর্মী অসহায় স্বরে বলল, ম্যাম, অস্থায়ী মজুরদের কোনো স্থায়ী ঠিকানা ফাইলে থাকে না, এরা প্রয়োজন অনুযায়ী ডাকা হয়। আজ একজন আসে, কাল অন্য কেউ। প্রিয়া চেয়ারে পেছনে হেলে পড়ে গেল। তার ভেতরে এক বিশাল শূন্যতা ছড়িয়ে পড়ল, যেন কেউ তার জীবনের সবথেকে দামি অংশ নিষ্ঠুরভাবে কেড়ে নিয়ে ভিড়ের মধ্যে কোথাও ফেলে দিয়েছে। ঠিক সেই সময় দরজার টোকা পড়ল। সিপাহী দাঁড়িয়েছিল। ম্যাডাম, বাইরে একজন বয়স্ক মহিলা এসেছেন, বলছেন যে আপনার সাথে খুব জরুরি কথা বলতে হবে। প্রিয়া ক্লান্ত স্বরে জিজ্ঞেস করল, উনি কে? সিপাহী বলল, মনে হয় কোনো সাফাই কর্মীর মা, নাম বলেছে রাধা দেবী। প্রিয়ার হাত টেবিলের ওপর একেবারে স্থির হয়ে গেল। তার হৃৎপিণ্ড ধরফড় করতে ভুলে গেল যেন, কারণ রাধা দেবী অর্জুনের মায়ের নাম ছিল। কিছু মুহূর্তের জন্য তার মনে হলো যেন ঘরের সব হাওয়া হঠাৎ জমে গিয়েছে, যেন মেঝে তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠল। প্রতিটা পদক্ষেপ এমন মনে হচ্ছিল যেন সে নিজের বন্ধ অতীতের দিকে ফেরত যাচ্ছে, সেই দরজার দিকে যা সে নিজে হাতে বন্ধ করেছিল এবং যা আজ কপাল আবার খুলতে বাধ্য করেছে। সে দরজা খুলল। বাইরে এক কৃষকায়া অত্যন্ত ক্লান্ত এক বয়স্ক মহিলা দাঁড়িয়েছিলেন, যার ওপর বয়সের চেয়েও বেশি দুঃখের বোঝা চেপেছিল। শাড়ির আঁচল হাতে মোড়ানো, পায়ে ক্ষয়ে যাওয়া পুরনো চটি, আর মুখটা এমন যেন ব্যথা সেখানে বহু বছর ধরে স্থায়ীভাবে ঘর বেঁধেছে। প্রিয়া খুব ধীর স্বরে জিজ্ঞেস করল, আপনি কি রাধা দেবী? মহিলা সম্মানে মাথা নোয়ালেন। হ্যাঁ মা, আমি রাধা, অর্জুনের মা। এই নামের উচ্চারণে প্রিয়ার ভেতরে কোনো খুব গভীর ঘা আবার তাজা হয়ে গেল। সে মহিলাকে ভেতরে ডাকল। আসুন, বসুন, কি ব্যাপার? মহিলা ভেতরে এলেন এবং চেয়ারে বসলেন, কিন্তু তার চোখে এক গভীর ভয় আর বোঝা পরিষ্কার দেখা যাচ্ছিল, যা হয়তো বহু বছর ধরে তিনি একা বইছেন। মা? রাধাদেবীর আওয়াজ বুড়িভাবে কাঁপছিল। আজ সকালে তুমি অর্জুনকে দেখেছিলে না, রাস্তায় ঝাড়ু দিতে? প্রিয়ার গলায় কিছু একটা আটকে গেল। সে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ও কাজ শেষ করে ফিরল তো, অনেকক্ষণ চুপ ছিল। তারপর ধীরে ধীরে জানালো যে আজ তোমার সাথে দেখা হয়েছে, তুমি এখন খুব বড় আইপিএস অফিসার হয়ে গিয়েছ। এরপরও চুপচাপ বেরিয়ে গেল। তারপর আমি একজন শিক্ষিত প্রতিবেশীর থেকে তোমার ব্যাপারে জানতে পারলাম আর সোজাসুজি এখানে চলে এলাম। কি করতাম মা? মায়ের প্রাণ তো মানল না। শেষ পর্যন্ত তো আমি মা। প্রিয়ার চোখ সাথে সাথে ভরে এলো। সে কাঁপানো গলায় বলল, মানে? রাধা দেবী কাঁপানো হাতে নিজের আঁচল ঠিক করলেন আর ধীরে ধীরে বললেন, ডিভোর্সের পর অর্জুন পুরোপুরি ভেঙে পড়েছিল। চাকরি বাকরি সব চলে গেল, মন কোথাও বসত না, আর দারিদ্র্য যা কিছু বাকি ছিল তাও কেড়ে নিল। ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিল। গত ৬-৭ মাস ধরে এদিক ওদিক ছোটখাটো মজুলি করছে, কখনো রাস্তা সাফাই, কখনো মাল বইছে, কখনো অন্য কিছু, কিন্তু ওর প্রাণ মা, সেই প্রাণ আর কোথাও টেকে না। প্রিয়ার পুরো অস্তিত্ব কেঁপে উঠল। তার শ্বাস ভারী আর অনিয়মিত হয়ে গেল। অর্জুন, যাকে সে ভেবেছিল যে আলাদা হওয়ার পর সে নিজের আলাদা জগৎ বানিয়ে নেবে, সে এই ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গিয়েছিল। রাধা দেবী আরও বললেন, ও তোমার সাথে দেখা করতে চায় না মা, তোমার নাম শুনলেই চুপ হয়ে যায়, শুধু এতটুকু বলে, আমি আর ওর যোগ্য নই। প্রিয়ার চোখ সাথে সাথে উপচে পড়ল। সে সাথে সাথে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল, যাতে বয়স্ক মা তার এই দুর্বলতা দেখতে না পান।
তারপর রাধা দেবী সেই কথা বললেন যা প্রিয়ার ভেতরের সব দেওয়াল এক ধাক্কায় ধসিয়ে দিল। মা, অর্জুন গুরুতরভাবে অসুস্থ, বুকে অনবরত তীব্র ব্যথা থাকে। ডাক্তার কড়া বিশ্রামের পরামর্শ দিয়েছে, কিন্তু পেট কি আর বিশ্রাম করতে দেয়? আজ দুপুর থেকে ওর প্রচণ্ড জ্বর, ওষুধ কেনার টাকা পর্যন্ত ছিল না। তাও 7 সকালে কাজে গেল, কারণ যদি আজ ছুটি করত তবে সন্ধ্যের খাবারও জুটত না। প্রিয়ার ভেতরে যেন পুরো দুনিয়া এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। অর্জুন একদিনের খাবার না পাওয়ার ভয়ে অসুস্থ অবস্থায় মজুরি করছিল। সেই মানুষটা যে একসময় নিজের অংশ কমিয়ে তাকে খাইয়েছিল যাতে সে ক্ষুধার্ত না ঘুমায়, সেই এখন নিজের জন্য দুবেলা রুটিও জোগাড় করতে পারছে না। প্রিয়ার চোখ থেকে জল কোনো আওয়াজ ছাড়াই বইতে লাগল, যেন কোনো খুব পুরনো আর শুকনো বাঁধ হঠাৎ ভেঙে জল বেরোল। সে সাথে সাথে জিজ্ঞেস করল, ও এখন কোথায়? রাধাদেবী বললেন, ফুটপাথের পেছনের সেই পুরনো বস্তিতে যেখানে দিনমজুররা থাকে, সেখানেই কোনো কোণে শুয়ে থাকবে। আমি অনেক বললাম যে চলো প্রিয়ার সাথে দেখা করি, কিন্তু ও মানল না। বলল, যে আমাকে ছেড়ে দিয়েছে সে এখন আমাকে এই অবস্থায় দেখে কি করবে? এই কথাগুলো প্রিয়ার বুকে তীরের মতো বিঁধল। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে জিপ তৈরি করাল, রাধা দেবীকে সাথে বসালো আর সেই বস্তি এলাকার দিকে দ্রুত রওনা হয়ে গেল, যেখানে অর্জুন নিজের জীবনের শেষ টুকরোগুলোর সাথে লড়ছিল। জিপ যেমনই সেই গরিব বস্তিতে পৌঁছাল, প্রিয়া নামার সময় বুড়িভাবে কাঁপছিল। একজন আইপিএস অফিসার যে প্রতিদিন শত শত কঠিন সিদ্ধান্ত নেয়, আজ একজন একা মানুষের সামনে নিজেকে পুরোপুরি অসহায় আর লাচার মনে করছিল। তারপর সে তাকে দেখতে পেল, একটা ভাঙাচোরা ঝুপড়ির ভেতরে পুরনো আর জরাজীর্ণ খাটের উপর শুয়ে থাকা অর্জুন, যার শরীর জ্বরে পুড়ছিল, শ্বাস ভারী আর যন্ত্রণাময় ছিল। সে প্রিয়াকে দেখল, প্রথমে পুরোপুরি অবিশ্বাস, তারপর গভীর অস্থিরতা, আর তারপর এক দীর্ঘ এবং ভারী নীরবতা। সে ওঠার চেষ্টা করতে লাগল, কিন্তু প্রিয়া দৌড়ে তার কাছে পৌঁছাল এবং ভাঙা গলায় বলল, উঠো না, প্লিজ উঠো না অর্জুন। অর্জুন সেখানেই থমকে গেল। তার চোখে এমন ভাব ছিল যেন সে বুঝতে পারছে না যে এটা স্বপ্ন নাকি বাস্তব। প্রিয়া তার পাশে মাটিতে হাঁটুর ওপর বসে পড়ল। তার দাগহীন উর্দি মাটি আর ধুলোয় মাখামাখি হয়ে গেল, কিন্তু তার সেদিকে এতটুকুও খেয়াল ছিল না। তার আওয়াজ পুরোপুরি ভেঙে গিয়েছিল, অর্জুন, তুমি আমাকে কেন বললে না? তুমি এই অবস্থায় কিভাবে বাঁচছ? আমি তোমাকে এভাবে একেবারেই দেখতে পারছি না। অর্জুন খুব ধীর এবং দুর্বল স্বরে বলল, প্রিয়া, তোমাকে আমার এই জীবনের নোংরামিতে কেন আসতে হলো? তুমি এত বড় আইপিএস অফিসার, আর আমি শুধু একজন সাধারণ সাফাই কর্মী। প্রিয়ার কান্না হঠাৎ ফেটে পড়ল। সে তার হাত শক্ত করে ধরল। আমার ভুল, আমার অহংকার তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছে, আর আমার এই জীবন, আমার উর্দি, আমার সব সাফল্য সব ব্যর্থ যদি তুমি এই অবস্থায় থাকো। অর্জুনের চোখও ভরে এলো। সে বলার চেষ্টা করছিল, তোমার চলে যাওয়ার পর আমি বাঁচাই ছেড়ে দিয়েছিলাম প্রিয়া। প্রিয়া কাঁদতে কাঁদতে তার সামনে পুরোপুরি নত হয়ে গেল, আর প্রথমবার একজন সাধারণ সাফাই কর্মী হওয়া নিজের প্রাক্তন স্বামীর সামনে ডিভোর্সি আইপিএস অফিসার সত্যি হাঁটু গেড়ে নত হল। কোনো অহংকার বাকি রইল না, কোনো উর্দির সম্মান নেই, কোনো পদ বা মর্যাদা নেই, শুধু একজন সাধারণ মহিলা নিজের সবথেকে বড় ভুলের সামনে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে বলল, অর্জুন, চলো বাড়ি যাই আমার সাথে, আমি সব কিছু ঠিক করে দেব, শুধু তুমি ওঠো প্লিজ। অর্জুন কাঁপানো ঠোঁটে জিজ্ঞেস করল, এখনও কি আমার জন্য কোনো জায়গা বাকি আছে তোমার জীবনে? প্রিয়া 1 সেকেন্ডও না ভেবে জবাব দিল, অর্জুন, তুমি আমার প্রতিটা শ্বাসে আছো, শুধু আমি তোমাকে কখনো ঠিকমতো বোঝার চেষ্টাই করিনি। আমি ভুল ছিলাম, পুরোপুরি ভুল ছিলাম। অর্জুনের মুখে প্রথমবার এক হালকা ভাঙা কিন্তু আশায় ভরা হাসি এলো। প্রিয়া তাকে সাহারা দিল, নিজের হাতে ধরল আর ধীরে ধীরে জিপের দিকে নিয়ে গেল। চারপাশের ভিড় এই দৃশ্য দেখল। একজন আইপিএস অফিসার একজন সাধারণ সাফাই কর্মীকে এভাবে তুলছে যেন সে কোনো পদ বা পরিস্থিতির কারণে নয়, বরং হৃদয় থেকে তার সবথেকে কাছের মানুষ। আর সেদিন লখনৌয়ের সেই গলিগুলোতে সবাই এক গভীর কথা উপলব্ধি করল। কখনো কখনো মানুষ নিজের সবথেকে বড় জয়, নিজের সবথেকে গভীর হার আর ভুলের সামনে পুরোপুরি নত হয়েই অর্জন করতে পারে। বন্ধুরা, কোনো মানুষের আসল দাম তার কাজ, তার ব্যাংক ব্যালেন্স বা তার বর্তমান অবস্থা দিয়ে মাপা যায় না।
কখনো কখনো যাকে আমরা নিজের জীবন থেকে পেছনে ফেলে দিই সেই আমাদের জীবনের সবথেকে মজবুত আর সত্য ভিত্তি হয়। আর অহংকার আমাদের থেকে সেই অমূল্য জিনিসগুলো কেড়ে নেয় যা আমরা সারা জীবন পাওয়ার জন্য তৃষ্ণার্ত থাকি। আপনাদের কি মনে হয় যে প্রিয়ার কি অর্জুনকে নিজের জীবনে আবার জায়গা দেওয়া উচিত ছিল? অনুতাপ আর সত্য অনুভবের পর ভাঙা সম্পর্ক কি আবার আগের মতো মজবুতভাবে জুড়তে পারে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে কমেন্টে সদা সম্পর্ক কখনো শেষ হয় না লিখে নিজের ভালোবাসা দেখান। পরের আবেগপূর্ণ আর অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে।